Hello everyone, this is Tofail. In today's lesson, I am going to discuss about how to use have to in a sentence. আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব have to কে কিভাবে একটি বাক্যে ব্যবহার করতে হয়, অর্থাৎ have to মানে কি এবং প্রেজেন্ট টেন্সে have to কে কিভাবে ব্যবহার করতে হয়, পাস্ট টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় এবং ফিউচার টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আজকে এই ভিডিওটিতে আলোচনা করব। So keep watching this video till the end and let's get started. Okay, so first of all আমরা জেনে নেব যে have to কে আমরা কোন সেন্সে ব্যবহার করি, অর্থাৎ have to মানে কি। ওকে, তো আমরা দেখে নিই প্রথমে have to is used to talk about things that are necessary to do, অর্থাৎ হ্যাভ টু আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা অ্যাকশন করা জরুরি, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যেটা করা প্রয়োজন, মানে বাধ্যবাধকতা বোঝাবে যে কোনো একটা অ্যাকশন করতে হবে, প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু ইউজ করব। ওকে, সো এবার আমরা জেনে নেব, অর্থাৎ আমরা জানতে পারলাম যে হ্যাভ টু ব্যবহার করব এমন একটা অ্যাকশনের ক্ষেত্রে যে অ্যাকশনটা করা দরকার হবে, যেটা মানে জরুরি, যেটা প্রয়োজন থাকবে, সেই অ্যাকশনটাকে বুঝাতে, জরুরি বুঝাতে, প্রয়োজন বুঝাতে আমরা হ্যাভ টু ব্যবহার করি। ওকে, এবার আমরা গঠনটাকে দেখে নিই। হ্যাভ টু এখন গঠন কি বলছে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ টু, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু, মানে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট হিসাবে, মানে সাবজেক্ট অনুসারে আমরা হ্যাভ টু বসাবো অর্থাৎ হ্যাজ টু বসাবো, ঠিক আছে। প্লাস ভার্ব ওয়ান, অর্থাৎ হ্যাভ টুর পরে অর্থাৎ টু এর পরে আমরা জানি যে কি ভার্বের ফার্স্ট ফর্মটা বসে, তার জন্য আমরা হ্যাভ টুর পরে ভার্ব ওয়ান অর্থাৎ যেটা বেস ফর্ম ভার্বের সেটা বসবে, তারপরে কি থাকবে অবজেক্ট। তাহলে আমরা গঠনটা দেখতে পেলাম যে সাবজেক্ট প্লাস হ্যাভ টু অথবা হ্যাজ টু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, ঠিক আছে। এবার আমরা জেনে নেব যে কি হ্যাভ টু কখন বসে এবং হ্যাজ টু কখন বসে। তারপর সাবজেক্ট যদি হি সি ইট থাকে, অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, যেমন হি সি ইট বা কারো নাম যেমন রাম শ্যাম যদু মধু, তাদের ক্ষেত্রে কি বসাবো আমরা হ্যাজ টু বসাবো। ওকে, আর সাবজেক্ট আই ইউ দে ইডিসি যদি থাকে তাহলে আমরা কি বসাবো হ্যাভ টু বসাবো। ওকে, এবার আমরা সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করবো যে হ্যাভ টু কে আমরা কোন সেন্সে ইউজ করি এবং এর অর্থ কি, ঠিক আছে। তো প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব, তারপরে পাস্ট টেন্স, তারপরে ফিউচার টেন্স, ঠিক আছে। তো একটা জিনিস বলে দিই যে এখানে আমি যে গঠনটা বলেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা কিন্তু নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সে কিংবা টেন্স অনুযায়ী সাবজেক্টের গঠনটা কিন্তু চেঞ্জ হবে, আর সেই ব্যাপারটাও এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। তো আমরা প্রথমে দেখি যে প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু কে কিভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো দেখি, তো এখানে একটা জিনিস বলে দিই যে কি হ্যাজ টু, যেটা হ্যাভ টু রয়েছে, হ্যাভ টু এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল। তারপরে চলে এলো পাস্ট টেন্সে, আমরা কি ইউজ করব পাস্ট টেন্সে ইউজ করব হ্যাড টু, ঠিক আছে। এবং ফিউচার টেন্সে এটাকে আমরা কি ভাবে লিখব, ফিউচার টেন্সে আমরা লিখব উইল হ্যাভ টু। তাহলে ব্যাপারটা এখানে বুঝতে পেরে গেল যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ টু, পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড টু এবং ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ টু। মানে আমি গঠনটা বলে দিলাম যে মানে পাস্ট টেন্সে কি হতে পারে, আর প্রেজেন্ট টেন্সে তো ওটা তো বুঝতে পারা যাচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, আর ফিউচার টেন্সের ক্ষেত্রে উইল হ্যাভ টু। তো এনিওয়ে আমরা এবার আমরা এখন প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু কে কিভাবে ব্যবহার করতে হয় সে সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো দেখুন I have to go to school today, কি বলছি এখানে যে I have to go to school today, তারপর এইটার কথা অর্থ হচ্ছে যে আমাকে আজকে স্কুল যেতেই হবে। দেখো ইট মিনস যে স্কুল যাওয়াটা জরুরি, দরকার আছে,
যেতে হবে, একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। আর আমরা জানি যে কি হ্যাভ টু বাধ্যবাধকতা বোঝাতে কিংবা কোনো একটা অ্যাকশন যেটা জরুরি করা সেটা বোঝাতে ব্যবহার করি। তার জন্য এই সেন্টেন্সটার মিনিং হয়ে গেল যে কি আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, ইট মিনস যে আমাকে আজকে স্কুল যেতেই হবে। আর আমি সেন্টেন্সের স্ট্রাকচারটা বলেছিলাম যে সাবজেক্ট বসবে, আই সাবজেক্ট বসে গেছে, তারপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। আর আমরা জানি যে কি আই এর পরে হ্যাভ বসে, তার জন্য আমরা এখানে কি নিয়েছি, হ্যাভ টু নিয়ে নিয়েছি। আই আছে ওইখানে হ্যাভ বসে, তারপরে আমরা কি বলেছি যে ভার্বের 1 নম্বর ফর্মটা বসবে, তাহলে গো হচ্ছে ভার্ব, এটা 1 নম্বর ফর্ম, তার জন্য এখানে ভার্বের 1 নম্বর ফর্মটাও আমরা বসিয়ে দিয়েছি। তারপরে কি হচ্ছে, বাকি অবজেক্ট এখানে ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম নিয়মটা, মানে গঠনটার সাথে ম্যাচ করলাম যে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ টু অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, তাই হ্যাভ টু বসিয়ে দিয়েছি, ভার্ব 1 গো ভার্ব 1 বসিয়ে দিয়েছি, তারপরে বাকিটা অবজেক্ট, ঠিক আছে। আর এই সেন্টেন্সটা অর্থ আমি বললাম যে কি হ্যাভ টু মানে বাধ্যবাধকতা বোঝাবে, কোনো একটা অ্যাকশন জরুরি বোঝাবে করা, তো ওটাই বোঝাচ্ছে এখানে ঠিক আই হ্যাভ টু গো টু স্কুল টুডে, অর্থাৎ আমাকে আজ স্কুল যেতেই হবে, এটা হচ্ছে আমার স্কুল যাওয়াটা আজকে প্রয়োজন, ঠিক আছে। তারপরের বাক্যটা বলে দিচ্ছি, they have to go to the party, they have to go to the party, তাদেরকে আজকে পার্টিতে যেতেই হবে, ইট মিনস যে তাদের পার্টি যাওয়াটা আজকে দরকার, বাধ্যবাধকতা বলেছে, অব্লিগেশন হচ্ছে, ওকে। তার জন্য এখানে আমরা হ্যাভ টু ইউজ করছি। তারপরে বাক্যটা হচ্ছে হি হ্যাজ টু, আমি বলেছিলাম যে সাবজেক্ট যদি হি সি ইট থাকে তাহলে হ্যাজ টু বসবে, তো এখানে সাবজেক্ট হি রয়েছে, তার জন্য এখানে হ্যাজ টু বসিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, হি হ্যাজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, অর্থাৎ এটা অর্থ হচ্ছে তাকে আজকে ক্লাসে যোগদান করতেই হবে, ইট মিনস তার ক্লাসে যোগদান করাটা জরুরি, প্রয়োজন রয়েছে, দরকার আছে যোগদান করা। তার জন্য এই সেন্টেন্সটা অর্থ হয়ে গেল যে তাকে আজকে ক্লাসে যোগদান করতেই হবে, ঠিক আছে। মানে এটাকে আমরা এমফ্যাটিক্যালি অর্থাৎ একটু জোর দিয়ে বলছি যে এই কাজটা তাকে করতেই হবে, অর্থাৎ তাকে ক্লাস জয়েন করতেই হবে, ঠিক আছে। তারপরে ইউ হ্যাভ টু মেক ক্লিয়ার কাট ডিসিশন, ইউ হ্যাভ টু মেক ক্লিয়ার কাট ডিসিশন, অর্থাৎ তোমাকে একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতেই হবে, ওকে। ক্লিয়ার কাট ডিসিশন অর্থাৎ একটা ক্লিয়ার ডিসিশন, ক্লিয়ার একটা সিদ্ধান্ত, ওকে। সো এটারও মানে হয়ে গেল যে তোমাকে একটা ক্লিয়ার কাট সিদ্ধান্ত অর্থাৎ একটা পরিষ্কার সিদ্ধান্ত নিতেই হবে, দেখো এমফ্যাটিক্যালি বলছি তোমাকে নিতেই হবে, মানে প্রয়োজন না, ওরা দরকার, ঠিক আছে। তো হ্যাভ টু কে আমরা এই সেন্সে ইউজ করবো। এবার আমরা দেখে নেব যে প্রেজেন্ট টেন্সে একটা সেন্টেন্সকে, এগুলো তো পজিটিভ সেন্সে বললাম, তো প্রেজেন্ট টেন্সে হ্যাভ টু কে কিভাবে নেগেটিভ সেন্সে ইউজ করতে হয় দেখি। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর মি, ইউ ডোন্ট, দেখো হ্যাভ টু এর আগে যখন আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ টু কে যখন নেগেটিভ হিসেবে ব্যবহার করবো, তখন হ্যাভ টু এর আগে কি করবো, আমরা ডোন্ট ইউজ করবো, ডোন্ট অথবা ডাজ নট, ওকে, মানে ডু নট অথবা ডাজ নট ইউজ করবো। তো এখানে সাবজেক্ট অনুসারে আমরা ডু নট অথবা ডাজ নট বসাতে হবে। তো ইউ এর পরে কি বসে, ডু বসে, তার জন্য আমরা এখানে ডু নট নিয়েছি, ইউ ডু নট অর্থাৎ ইউ ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর মি, অর্থাৎ এটা অর্থ গেল যে আমার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না, অর্থাৎ আমার জন্য তোমাকে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এবার আমি ডু নট এবং ডাজ নট এর ব্যাপারটা বুঝিয়ে দিই। এখানে সাবজেক্ট ইউ রয়েছে, তার জন্য ডন্ট রয়েছে, কিন্তু এখানে সাবজেক্টটা যদি হি করে দিই, হি, তাহলে এখানে কিন্তু আমাদের কি নিতে হবে, ডাজ নট নিতে হবে। He does not have to wait for me, তাকে আমার জন্য অপেক্ষা করতে হবে না, অথবা তাকে আমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। তাহলে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তাহলে যেমন হি সি ইট, তাহলে কি হবে, নেগেটিভ সেন্সের ক্ষেত্রে মানে হ্যাভ টু কে যখন নেগেটিভ সেন্সে ইউজ করবো তখন ডাজ নট বসবে, আর যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকে তাহলে ডু নট বসবে, ঠিক আছে। সেটা হি ডাজ নট হ্যাভ টু ওয়েট ফর মি, অর্থাৎ তাকে আমার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো আমরা হ্যাভ টু এর ব্যবহার জানতে পারলাম প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যে এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো এবার আমরা পাস্ট টেন্সে কিভাবে হ্যাভ টু কে ব্যবহার করতে হয় সে সম্পর্কে জানি।
ওকে, এবার আমরা পাস্ট টেন্সে কিভাবে হ্যাভ টু ইউজ করতে হয় সেটা জেনে। তো আমি আগেই বলেছি যে পাস্ট টেন্সে হ্যাভ টু এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড টু। ওকে, তো দেখি না, হ্যাড টু, তাহলে হ্যাড টু এর কি বলতো, যে নিয়মটা সেম, সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, ঠিক আছে। আর হ্যাড টু কিন্তু সাবজেক্ট ফার্স্ট পার্সন থাকলেও, সেকেন্ড পার্সন থাকলেও এবং থার্ড পার্সন থাকলেও, তো সাবজেক্ট আই, উই, হি, সি, ইউ, মানে সাবজেক্ট যে কোনো পার্সন থাক না কেন সবগুলোর ক্ষেত্রেই কি হবে, হ্যাড টুই বসবে, ঠিক আছে। মানে এটাতে সহজ যে সাবজেক্ট গুলো এটাতে মানে প্রেজেন্ট টেন্সে কি ছিল যে হ্যাভ টু অথবা হ্যাজ টু বসতো সাবজেক্ট অনুসারে, কিন্তু এখানে সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে কি হবে, হ্যাড টু বসবে, ঠিক আছে। তো পাস্ট টেন্সে দেখেন এবার আমরা উদাহরণগুলো বোঝার চেষ্টা করব। সি হ্যাড টু ওয়ার্ক হার্ড yesterday. সি হ্যাড টু ওয়ার্ক হার্ড yesterday. তাকে গতকাল কঠিন পরিশ্রম করতে হয়েছিল, অর্থাৎ গতকাল সে যে পরিশ্রমটা করছে সেটা করা জরুরি ছিল, বাধ্যবাধকতা ভাবে সে পরিশ্রমটা করতে হয়েছিল, ঠিক আছে। আই হ্যাড টু লার্ন ইংলিশ ইন 7th স্ট্যান্ডার্ড, আমাকে 7th স্ট্যান্ডার্ডে ইংরেজি শিখতে হয়েছিল, ঠিক আছে। আমাকে 7th স্ট্যান্ডার্ডে ইংরেজি শিখতে হয়েছিল, ওকে। হি হ্যাড টু ক্লিন হিজ রুম, তাকে তার রুম পরিষ্কার করতে হয়েছিল, ঠিক আছে। বাধ্যবাধকতা বোঝাচ্ছে যে তাকে এই কাজটা করতে হয়েছিল, প্রয়োজন ছিল করা, এগুলো পাস্টে, ওকে। অতীতে যে তার রুম পরিষ্কার করাটা পাস্ট টেন্সে বোঝে, অতীতে যে তাকে তার রুমটা পরিষ্কার করতেই হয়েছিল, ঠিক আছে। এই সেন্সে এখানে হ্যাড টু ইউজ করা হয়েছে। হি, এবার আমরা নেগেটিভ সেন্সে দেখে নেব যে কি পাস্ট টেন্সে হ্যাড মানে হ্যাভ টু এর ব্যবহার কিভাবে হয় নেগেটিভ সেন্সে, ঠিক আছে। তো দেখে নাও, হি ডিড নট হ্যাভ টু গো এনিহোয়ার, অর্থাৎ তার কোথাও যাওয়ার প্রয়োজন হয়নি, দরকার হয়নি, ঠিক আছে। তো দেখে নাও, তো এখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে যে কি হ্যাভ টু এর আগে আমরা ডিড নট বসাবো, ঠিক আছে। আর সাবজেক্ট সেই যেমনই থাক না কেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, অর্থাৎ সাবজেক্ট যেই থাক না কেন সবের ক্ষেত্রেই কিন্তু নেগেটিভ বাক্য তৈরি করার জন্য ডিড নটই বসবে হ্যাভ এর আগে, ঠিক আছে। তো হি ডিড নট হ্যাভ টু গো এনিওয়্যার, তাকে কোথাও যেতে হয়নি কিংবা তার কোথাও যাওয়ার প্রয়োজন বা দরকার হয়নি, ঠিক আছে। তাহলে শেষের বাক্যটা দেখে নাও কি বলছে, আই ডিড নট হ্যাভ টু আস্ক হিম ফর হেল্প, অর্থাৎ সাহায্য করার জন্য আমাকে তাকে জিজ্ঞাসা করতে হয়নি, অথবা তাকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হয়নি সাহায্যের জন্য, ঠিক আছে। তো আই ডিড নট হ্যাভ টু আস্ক হিম ফর হেল্প, তাহলে এখানে দেখে না যে এই বাক্যটা নেগেটিভ রয়েছে আর আমরা হ্যাভ টু এর আগে ডিড নট লাগিয়েছি, তাহলে আমরা বুঝতে পারলাম যে পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা সেন্টেন্সকে যদি আমরা নেগেটিভ করি, স্পেশালি হ্যাভ টু এর ক্ষেত্রে, হ্যাভ টু এর ব্যবহারের ক্ষেত্রে, তাহলে কিন্তু আমাদেরকে কি লাগাতে হবে, ডিড নট লাগাতে হবে, ঠিক আছে। হ্যাভ টু এর আগে ডিড নট লাগাতে হবে, তাহলে এটা পাস্ট টেন্স হবে, ঠিক আছে। সো এবার আমরা ফিউচার টেন্সে কিভাবে হ্যাভ টু কে ব্যবহার করতে হয় সে সম্পর্কে। সো এবার আমরা জানবো যে কি হ্যাভ টু কে ফিউচার টেন্সে কিভাবে ব্যবহার করতে হয়। তো ফিউচার টেন্সে হ্যাভ টু এর গঠনটা ঠিক এরকম হবে যে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস ভার্ব ওয়ান সেম প্লাস অবজেক্ট, ঠিক আছে। তো ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা একটা জিনিস অ্যাড করবো যে হ্যাভ টু এর আগে কি লাগাবো, উইল লাগাতে হবে, ঠিক আছে। আর দেখি এবার আমরা দেখে নেব যে কি এটা কি সেন্সে ব্যবহার হয় এবং এদের মিনিংটা কি হিসেবে দেয়। কি বলছে, ইউ উইল হ্যাভ টু, দেখো উইল হ্যাভ টু লাগিয়েছি, ইউ উইল হ্যাভ টু ভার্ব ওয়ান বসেছে ম্যারি ওয়ান ডে, অর্থাৎ এটা অর্থ হচ্ছে যে কি তোমাকে একদিন বিয়ে করতেই হবে, দেখো হবে বুঝেছে, মানে বাধ্যবাধকতা বুঝাচ্ছে, ওকে। তারপরে বাক্যটা হচ্ছে বিফোর টেকিং এনি ডিসিশন আই উইল হ্যাভ টু টক টু মাই ফাদার, অর্থাৎ তুমি একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাকে আমার বাবার সঙ্গে কথা বলতেই হবে, এটা একটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে, অব্লিগেশন বোঝাচ্ছে। ইট মিনস যে কি আমাকে আমার বাবার সঙ্গে কথা বলা জরুরি, প্রয়োজন, যখন আমি একটা কোনো ডিসিশন নেব, ওকে। তো আমরা হ্যাভ টু এর ব্যবহারটা জানলাম যে কি বাধ্যবাধকতা বুঝাতে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন যেটা করা প্রয়োজন দরকার সেটা বুঝাতে হ্যাভ টু ব্যবহার করতে, ঠিক আছে। উই উইল হ্যাভ টু, দেখো আবার উইল হ্যাভ টু দিয়েছি ফিউচার টেন্সে,
we will have to complete the project within a month. অর্থাৎ এক মাসের মধ্যে আমাদেরকে প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। এক মাসের মধ্যে প্রজেক্টটাকে আমাদের কমপ্লিট করতেই হবে, ঠিক আছে? এই সেন্সে এখানে ইউজ করা হচ্ছে, ঠিক আছে? এবার আমরা জেনে নিব, দেখি নেগেটিভ সেন্সে কিভাবে সেন্টেন্সের গঠনটা হয় প্রেজেন্ট ফিউচার টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে? ইফ ইউ রিড সিনসিয়ারলি then you will not have to worry about result. তাহলে আমরা নেগেটিভ সেন্সে কিভাবে ইউজ করব ফিউচার টেন্সের ক্ষেত্রে? দেখেন, ইফ ইউ রিড সিনসিয়ারলি, যদি তুমি ভালোভাবে পড়াশোনা করো, দেন ইউ উইল নট হ্যাভ টু। তাহলে হ্যাভ টু এর আগে আমরা কি লাগাতে হবে? উইল নট লাগাতে হবে, ঠিক আছে? মানে নেগেটিভ সেন্সের ক্ষেত্রে, মানে নেগেটিভ সেন্টেন্স যখন তৈরি করব ফিউচার টেন্সের ক্ষেত্রে, এই হ্যাভ টু এর ব্যবহার বোঝাতে গিয়ে, তখন আমরা হ্যাভ টু এর আগে কি লাগাবো? উইল নট লাগাতে হবে। তাহলে দেখো, ইফ ইউ রিড সিনসিয়ারলি দেন ইউ উইল নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট রেজাল্ট। অর্থাৎ তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে তোমাকে রেজাল্টের ব্যাপার নিয়ে তুমি চিন্তা করতে হবে না, ঠিক আছে? সো ওভারঅল এতটুকু বুঝতে পারলে আশা করি যে কি হ্যাভ টু কে আমরা তখনই ব্যবহার করবো যখন কোনো একটা অ্যাকশন করা দরকার কিংবা প্রয়োজন রয়েছে কিংবা করতে হবে এরকম বাধ্যবাধকতা রয়েছে, সেক্ষেত্রে আমরা হ্যাভ টু কে ব্যবহার করব। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন এবং এরকম ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।